2025 সালে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। নতুন বছরে তোমাদের নতুন বই দেখো, নতুন কারিকুলামে অষ্টম শ্রেণীর গণিত বইটা তোমরা দেখতে পাচ্ছ। দেখো এই বইটা 2025 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত। ঠিক আছে, দেখো 2025 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত বইটা দেখো। বইটাতে আমরা প্রথমে যদি সূচিপত্র দেখি কী কী অধ্যায় আছে দেখো। প্রথমেই আছে প্যাটার্ন, দ্বিতীয় অধ্যায় আছে মুনাফা, তৃতীয় অধ্যায় আছে পরিমাপ। ওকে, দেখো অধ্যায়গুলো তোমরা দেখতেছো, এখানে মোট 11টা অধ্যায় আছে। ওকে, তো আমি শুরুতেই সময় নষ্ট না করে একদম শুরুতে চলে যাই। প্রথম অধ্যায় প্যাটার্নে তাহলে চলে যাই। আজকে ইনশাল্লাহ প্যাটার্ন এখান থেকে অঙ্কগুলো করে দেব। তো চলো শুরু করা যায়। প্রথম যে অধ্যায় প্যাটার্ন, দেখো কি বলছে। প্যাটার্ন বলতে আমরা কি বুঝি? দেখো প্যাটার্ন, তাহলে দেখো প্রথমে যদি আমি একটু এখানে বলি যে প্যাটার্নটা কীরকম। মনে করো আমি জোড় সংখ্যা লিখতেছি, তাহলে 2, তারপরে 4, তারপর 6, 8, 10, তাহলে এগুলো কি জোড় সংখ্যার প্যাটার্ন। ওকে, আচ্ছা সরি আমি ইংরেজিতে লিখে ফেলেছি। তা আর যদি বিজোড় সংখ্যার প্যাটার্ন লিখি তাহলে কি হবে? 1, 3, 5, 7, এগুলো বিজোড় সংখ্যার প্যাটার্ন। তো এইরকম আরও অনেক প্যাটার্ন লেখা যাবে। মনে করো আমি লিখলাম 1, তারপরে 4, তাহলে পার্থক্য কত? 1-এর থেকে কত বড় হয়েছে? 3 বৃদ্ধি পেয়েছে। তাহলে 1-এর সাথে আরও 3 যোগ করলে 4 হয়েছে, 4-এর সাথে আরও 3 যোগ করে তাহলে কত হবে? 7, 7-এর সাথে আরও 3 যোগ করো তাহলে কত হবে? 10, 10-এর সাথে আরও 3 যোগ করো তাহলে কত হবে? 13, 13-এর সাথে আরও 3 যোগ করো তাহলে কত হবে? 16, এইভাবে যেতে থাকবে। তাহলে এগুলো এক একটা প্যাটার্ন। ওকে, দেখো এগুলি সমান্তর ধারার মতো হয়েছে যদিও। দেখো এই যে এখানে আছে 1, 3, ওই আমি যেটা করলাম লাস্টে এইটা হচ্ছে এটা। তারপরে দেখো এই যে জোড় সংখ্যা দেওয়া আছে। এরপরে যদি আমি আরেকটা প্যাটার্ন এরকম করি যে মনে করো প্রথমে 2, তারপরে তাকে দ্বিগুণ করলাম 4। ওকে, 4কে আবার দ্বিগুণ করলাম তাহলে কত হবে? 8, 8কে দ্বিগুণ করলাম তাহলে কত হবে? 16, 16কে দ্বিগুণ করলে 32। এইভাবেও প্যাটার্নটা যেতে পারে। ঠিক আছে, প্রতিবার দ্বিগুণ হয়েছে, যেটা হচ্ছে এই যে এইটা দেখো 2, 4, 8, 16, 32, এগুলো প্রতিবার দ্বিগুণ হয়েছে। এভাবে বিভিন্ন ধরনের প্যাটার্ন আসতে পারে। ঠিক আছে, তো তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখতে থাকো। দেখো প্যাটার্ন সম্পর্কে ইনশাল্লাহ তোমাদের আর কোনো সন্দেহ থাকবে না। এরপরে আছে দেখো স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন, তো স্বাভাবিক সংখ্যার মধ্যে প্রথমে বলছে মৌলিক সংখ্যা নির্ণয় করা। তো মৌলিক সংখ্যা নির্ণয় করতে গেলে আমার মনে হয় সব থেকে ভালো তোমরা যেহেতু ছোট ক্লাস প্রথমে একটু দেখে নাও যে প্রথম মৌলিক সংখ্যাটা শুরু হয় 2 থেকে। 2 মৌলিক সংখ্যা কাকে বলে বলে নেই? যে সংখ্যাকে শুধুমাত্র ওই সংখ্যা এবং 1 দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায়, তাছাড়া আর কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় না। অর্থাৎ ভাগফল আর কোনো ক্ষেত্রে মানে ভাগ করার পর ভাগশেষ শূন্য থাকে না। যেমন 2কে 2, তারপরে 3, এরপরে 4 মৌলিক সংখ্যা না। মৌলিক সংখ্যা না 4, কেন? 4কে 2 দ্বারা ভাগ করা যায়। তারপরে হবে 5, তারপরে 6 মৌলিক সংখ্যা না। এরপরে 2 ছাড়া আর কোনো জোড় সংখ্যাই মৌলিক সংখ্যা না। 2 ছাড়া আর কোনো জোড় সংখ্যাই মৌলিক সংখ্যা না, কারণ প্রত্যেকটা জোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায়। সুতরাং আর কোনো জোড় হবে না। তাহলে কী হবে? তারপরে 7 হবে, 8 হবে না, 9 হবে না, কারণ 9কে 3 দ্বারা ভাগ করা যায়। তাহলে 9 হবে না, 11 হবে, এরপরে 13 হবে, এরপর 15 হবে না, কারণ 15কে 3 দ্বারা ভাগ করা যায়। এরপর 17 হবে, 19 হবে, এভাবে হতে থাকবে। আশা করি তোমরা মৌলিক সংখ্যাটা বুঝতে পারছো। এখানে যদিও 100 পর্যন্ত দেখো তোমাদের মৌলিক সংখ্যাগুলো কিন্তু এখানে মানে বের করে দেওয়া আছে যে 2, 3। ঠিক আছে, দেখো এই যে 2, 3, তারপরে 5, 7, 11, 17, 19। তো এভাবে আমি 19 পর্যন্ত করেছি। তোমরা আশা করি এগুলো দেখলে বুঝতে পারবে। যদি না বুঝতে পারো ইনশাল্লাহ কমেন্ট করলে আমি পরবর্তী ক্লাসে এটা আরও ক্লিয়ারলি আলোচনা করব ইনশাল্লাহ। তারপরে আসো দেখি এখন প্যাটার্নে চলে যাই ডিরেক্ট।
এখানে বলছে যে দেখো যে সংখ্যাগুলোর পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো। তো কি কি প্রথমে আছে 3, তারপরে 10, 17, 24, 31। তাহলে দেখো সংখ্যাগুলো প্রথমে লেখা হয়েছে এই লাইনে, ওকে। এরপরে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য, অর্থাৎ 3-এর সাথে কত যোগ করলে 10 হয়েছে, 3-এর সাথে 7 যোগ করলে 10 হয়েছে, ওকে, অর্থাৎ 7 বৃদ্ধি পাইছে। আর পার্থক্য বলতে কি বোঝায়, এই 10 থেকে 3 বিয়োগ করো, 10 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে কত হবে, 7 হবে। 10 থেকে 3 বিয়োগ করলে হবে 7। তারপরে এই 17 থেকে যদি 10 বিয়োগ করি তাও হবে 7। 24 থেকে যদি 17 বিয়োগ করি তাও হবে 7। 31 থেকে 24 বিয়োগ করলে 7। ঠিক আছে, তাহলে প্রত্যেক ক্ষেত্রে প্রতিবার পার্থক্য কত, 7। তার মানে আমরা দেখো এই যে লাস্টের সংখ্যা আছে 31, তার সাথে যদি আরও 7 যোগ করি তাহলে পরেরটা পাবো, তাহলে কত হবে, 38 হবে। তার সাথে যদি আরও 7 যোগ করি তাহলে কত হবে, 45 হবে। ঠিক আছে, আমরা পেয়ে গেলাম এই যে 31 সাথে 7 যোগ করে 38, আর ওই 38-এর সাথে আবার 7 যোগ করে 45। ঠিক আছে, আমরা পরবর্তী দুইটা সংখ্যা পেয়ে গেলাম। তারপরটা দেখো, এখানেও বলছে যে পরবর্তী সংখ্যাটি, অর্থাৎ একটা সংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে দেখো প্রথম আছে 1, 4, 9, 16। তাহলে কত কত বৃদ্ধি পাইছে, 1-এর সাথে 3 বৃদ্ধি পেয়ে কত হয়েছে, 4। 4-এর সাথে কত বৃদ্ধি পেয়ে 9 হয়েছে, 5। দেখো এই যে 1-এর থেকে 4 হয়েছে, কত বৃদ্ধি পাইছে, 3। তারপর 4-এর থেকে 7 হয়েছে, কত বৃদ্ধি পাইছে, 5। তারপরে 4 থেকে 9 হয়েছে, 5 বৃদ্ধি পাইছে। তারপর 9 থেকে 16 যখন হয়েছে তখন কত বৃদ্ধি পাইছে, 7। তারপর 16 থেকে যখন 25 হয়েছে তখন বৃদ্ধি পাইছে 9। তার মানে দেখো বৃদ্ধি পাচ্ছে কীভাবে, প্রথমে 3 বৃদ্ধি পাইছে, তারপরে 5 বৃদ্ধি পাইছে, তারপরে 7 বৃদ্ধি পাইছে, তারপর 9 বৃদ্ধি পাইছে, মানে বিজোড় সংখ্যাগুলো। সুতরাং তারপরে বৃদ্ধি পাবে কত, দেখো 11 বৃদ্ধি পাবে। তার মানে এই 25-এর সাথে 11 যোগ করো, তাহলে কত হবে, 25-এর সাথে যদি 11 যোগ করি তাহলে 36 হবে। ঠিক আছে, তাহলে 36 হবে আমাদের পরবর্তী সংখ্যা। ঠিক আছে, আশা করি দেখো বুঝতে পারছো। এভাবে বৃদ্ধি পেলাম যে প্রতিবার পার্থক্য 2 করে বাড়তেছে, এখানে বলছে যে পার্থক্য কিন্তু 2 করে বাড়ছে, প্রথমে 3 ছিল, তারপরে 5, এরপরে 7। তাহলে পার্থক্য যেহেতু বেড়ে গেছে তাহলে পরের বার পার্থক্য হবে 11। সুতরাং 11 যোগ করলে হবে 36। আশা করি বুঝতে পারছো। তারপরেরটা দেখো, এখানে বলছে পরবর্তী সংখ্যাটি, একটা সংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে এখানে কি হয়েছে দেখো, প্রথমে আছে 1, তারপরে 5। ঠিক আছে, তারপরে দেখো 6, 11, 17, 28। এখন এটা কিভাবে বের করব, দেখো যে প্রথম যে সংখ্যাটা তারপরে যদি আমরা পার্থক্য দেখতাম তাহলে কত হতো, দেখো 1-এর সাথে 5 তাহলে পার্থক্য কত, 4। আর 5-এর সাথে 6 পার্থক্য 1। তারপর 6-এর সাথে 11 পার্থক্য 5। 11-এর সাথে 17 পার্থক্য 6। তার মানে পার্থক্যটার মধ্যে কোনো প্যাটার্ন নাই, একবার 1 বাড়তেছে, 5 বাড়তেছে, 4 বাড়তেছে, এরকম কোনো প্যাটার্ন নাই। এরকমভাবে আমরা পার্থক্য দিয়ে আমরা এই প্যাটার্নটা নির্ণয় করতে পারবো না। ঠিক আছে, কিন্তু অন্যভাবে চিন্তা করলে দেখো, এই যে প্রথম যে আছে 1 আর পরেরটা আছে কত, 5, এই দুটা যোগ করলে কত হয়, 1 আর 5 যোগ করলে 6 হয়। তাহলে দেখো 1 আর 5 যোগ করে যা হয়েছে সেটা কিন্তু পরবর্তীতে আছে, দেখছো। বা এখানে যদি দেখি যে প্রথমে 1 আর 5 এই দুটা যোগ করলে হয় কত, 6। 1 আর 5 যোগ করলে হয় 6, সেই 6টা দেখো এখানে আছে। তারপরে এই আবার পিছে আসে, 5 আর 6 যোগ করলে কত হয়, 11, সেই 11 দেখো এখানে আছে। ঠিক আছে, 11। তারপরে 6 আর 11 যোগ করলে হয় কত, 17, সেই 17 দেখো এখানে আছে। এরপর আবার এখানে 11 থেকে 11 আর 17 যোগ করলে হয় কত, 28, সেই 28 দেখো এখানে আছে। ঠিক আছে, আর একবার আমি বলছি, দেখো যে প্রথম দুইটা যোগ করে আমি তৃতীয়টা পাচ্ছি, প্রথমে 1 আর 5 যোগ করে তৃতীয়টা পাচ্ছি 6। তারপরে দ্বিতীয় এবং তৃতীয় যোগ করে, অর্থাৎ 5 আর 6 যোগ করলে 11, সেটা পাচ্ছি তৃতীয়তে। আবার তৃতীয় এবং চতুর্থ যোগ করলে যা হয় সেটা পাচ্ছি তার পরবর্তীটাতে। দেখো এরকম করে করে, সুতরাং আমরা আগের দুইটা যোগ করে পরেরটা পাচ্ছি, সবসময় আগের দুইটা যোগ করে পরেরটা পাচ্ছি। ওকে, এই যে পরপর দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটি পাচ্ছি আমরা। সুতরাং আমরা এই যে এইখানের পরটা কীভাবে পাবো, এই লাস্টের দুইটা যোগ করব। লাস্টে দুইটা কি, 17 আর 28, এই দুইটা যোগ করব। 17 আর 28 যোগ করলে হয় কত, 45। সুতরাং এখানে হবে তার পরেরটা 45। ঠিক আছে, দুইটা পরপর দুইটা যোগ করলে তারপরেরটা পাওয়া গেছে। আশা করি বুঝতে পারছো। একই রকম এই দেখো, এই যে এই কাজটাও সেম, এগুলোকে এর নাম হচ্ছে ফিবোনাক্কি সংখ্যা। ঠিক আছে, এটার নাম
ফিবোনাক্কি সংখ্যা, যে প্রথম দুইটা যোগ করলে তার পরেরটা পাওয়া যায়। যেমন দেখো 0 থেকে শুরু করে 0 আর 1 যোগ করলে কত হলো 1, সেই 1 আছে পরের, দেখো। তারপর আবার এই 1 আর 1 যোগ করলে কত হয় 2, সেই 2 আছে এখানে 2, দেখো। তারপরে এই 1 আর 2 যোগ করলে কত হয় 3, সেই 3 দেখো পরেরটা। এরপর 2 আর 3 যোগ করলে হয় কত 5, সেই 5 আছে দেখো পরেরটা। 3 আর 5 যোগ করলে হয় 8, পরেরটা দেখো 8। 5 আর 8 যোগ করলে হয় 13, পরেরটা 13। 5 আর 8 আর 13 যোগ করলে 21, পরেরটা দেখো 21। 13 আর 21 যোগ করলে 34, পরেরটা দেখো 34। ঠিক আছে, তাহলে এভাবে আশা করি বের করতে পারো। তাহলে 21 আর 34 যোগ করলে কত হবে 55, তার পরেরটা হবে 55। ঠিক আছে, আশা করি এভাবে তোমরা সব বের করতে পারবে। এগুলোকে বলা হয় ফিবোনাক্কি সংখ্যা। এরপর এখন দেখা যাচ্ছে যে স্বাভাবিক সংখ্যার ক্রমিক সংখ্যার যোগফল, স্বাভাবিক ক্রমিক সংখ্যা। এখন স্বাভাবিক ক্রমিক সংখ্যা কাকে বলে? অর্থাৎ গণনা করার সময় আমরা মনে করো একটা ক্লাসে যদি যে কয়জন স্টুডেন্ট থাকে, আমরা গণনা কিভাবে করি? 1 2 3 4 5 6 এভাবে যাই। শুরু কিন্তু হয় 1 থেকে, তাহলে স্বাভাবিক সংখ্যা হবে শুরু হবে কিভাবে? 1 2 3 4 5 এভাবে যেতে থাকবে। এগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করাটা একদম সহজে আমরা যোগফল নির্ণয় করতে পারি। যেমন মনে করো তুমি 1 থেকে 10 পর্যন্ত যদি যোগ করতে চাও, তাহলে এটা নির্ণয় করার একটা সহজ সূত্র হচ্ছে যে, দেখো সূত্রটা হচ্ছে যে প্রথম সংখ্যা, এই যে নিচে সূত্রটা আমি আগে দেখাই নাই, দেখো যোগফলের সূত্র হচ্ছে যে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2, আর এখানে গুণ থাকবে পদ সংখ্যা, কয়টা পদ সেটা। প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ভাগ 2। ঠিক আছে, যেমন দেখো 1 থেকে 10 পর্যন্ত যদি আমরা গণনা করি, 1 থেকে 10 পর্যন্ত, তাহলে কি হবে? প্রথম সংখ্যা কত? দেখো এই যে প্রথম সংখ্যা 1 আর শেষ সংখ্যা কত? 10, তাহলে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা 10, তাহলে 1 থেকে 10 এর মধ্যে মোট, এবং তারপর গুণ হচ্ছে পদ সংখ্যা, গুণ পদ সংখ্যা কত? 10 ভাগ 2, এই যে ভাগ 2। ঠিক আছে, তাহলে কি হলো? দেখো 1 আর 10 যোগ করলে হয় 11, আর গুণ 10, 11 গুণ 10 কত? আর এখানে আছে 2, তাহলে 2 দিয়ে 10কে কাটাকাটি করলে হবে 5, 5 গুণ 11, 5 11 55, দেখা যায় 55 হয়ে গেল। ঠিক আছে, এভাবে আমরা নির্ণয় করতে পারি। তারপর এখানে তোমাদের কাজে দেয়া আছে যে 1 থেকে 15 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো যোগফল সূত্র দিয়ে প্রতিষ্ঠা করো। অর্থাৎ সূত্র দিয়ে যদি আমরা নির্ণয় করি, তাহলে কী ছিল? দেখো এই যে প্রথম সংখ্যা গুণ শেষ সংখ্যা দিলেই আমরা হয়ে যাবে। দেখো তাহলে প্রথম সংখ্যা এখানে যদি যোগফল আমি এখানে যদি বের করি, উপরে আমি বের করলাম 1 থেকে 15 পর্যন্ত। ঠিক আছে, তাহলে দেখো 1 থেকে 15 পর্যন্ত আমি বের করব, তাহলে লিখলাম যোগফল সমান প্রথম সংখ্যা। ঠিক আছে, প্রথম সংখ্যা কত? 1 যোগ শেষ সংখ্যা কত? 15 ভাগ 2, তার সাথে গুণ থাকবে পদ সংখ্যা কত? 15টা। তাহলে কি হয়? দেখো এই যে সূত্রটা তোমরা দেখে নিতে পারো। সূত্রটা দেখো, এই যে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ভাগ 2, তা আমি সেটাই কিন্তু লিখছি। প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা 15টা ভাগ 2, তাহলে এটা কি হয়? দেখো এই যে 1 আর 15 যোগ করলে হবে কত? 16 ভাগ 2 গুণ 15 গুণ কিন্তু 15, এটা হবে 15। তাহলে এই 2 দিয়ে 16কে কাটলে কত হবে? 8। ঠিক আছে, তাহলে 8 দিয়ে গুণ করবা 15 সমান সমান কত হবে? তোমরা যদি পারো তাহলে কমেন্টে সেটা লিখবা। ঠিক আছে, তোমাদের জন্য এইটুকু কাজ থাকলো যে 8, এই যে এখানে 8 হবে, 4 লিখে ফেলছিলাম ইংরেজি লেখার কারণে। 16কে 2 দ্বারা কাটলে হবে 8, 8 গুণ 15 কত হয় সেটা তোমরা কমেন্টে লিখবে। এরপর আছে দেখা যায় প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল। বিজোড় সংখ্যার যোগফল বের করা, তোমরা এই যে এইটা খেয়াল করো, তাহলে আরও বুঝতে পারবে যে এখানে আছে প্রথম মনে করো 1 আর 3 যোগ করলে কত হয়? 4 হয়। দেখো এই যে 1 আর 3 যোগ করলে হবে কত? 4। তো 4কে আমরা দেখো যেহেতু এখানে মোট কয়টা পদ? 2টা পদ, তো 2কে স্কোয়ার করলেও দেখো 2কে স্কোয়ার করলে 2 দুগুণে 4 হয়, তাহলে আমরা 4 পাই। তারপর 3টা যোগ করো, 1 3 5, প্রথম 3টা বিজোড় সংখ্যা কি? 1 3 5, তাহলে 3টা যোগ করলে হয় 9, 3টা যোগ করলে হয় 9। আবার দেখো এই 3কে স্কোয়ার করলেও হয় 3 3 9। তারপরে 1 থেকে প্রথম 4টা যোগ করো,
হয় কত 16, 4টা যোগ করলে হয় 16, আবার 4কে স্কোয়ার করলেও হয় 16। অর্থাৎ বিজোড় যে কটা সংখ্যা থাকবে সেটাকে স্কোয়ার করলেই আমরা তার যোগফলটা পেয়ে যাই। ঠিক আছে, এই জন্য এটার সূত্র হবে দেখো যে ক স্কোয়ার, যোগফলের সূত্র হবে কি ক স্কোয়ার, ক সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যা যোগফল ক স্কোয়ার, যে কয়টা থাকবে তাকে স্কোয়ার করে দিলেই আমরা যোগফল পেয়ে যাব। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো আছে যে সংখ্যাকে, কিছু সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা। কি, একটা সংখ্যা দেওয়া থাকবে সেটাকে দুইটা সংখ্যার বর্গের সমষ্টি মানে যোগফল রূপে প্রকাশ করা। যেমন আমি যদি প্রথমে এই 5টা দেখাই, 5 সমান সমান আমরা লিখতে পারি যে 1 যোগ 4। ঠিক আছে, 5 সমান সমান 1 যোগ 4, তাহলে সমান সমান দেখো 1কে স্কোয়ার করলেও কিন্তু একই থাকে, তাহলে 1কে স্কোয়ার লিখলাম, প্লাস 4টাকে আমরা 2 স্কোয়ার লিখতে পারি, 2কে স্কোয়ার করলেও 4 হয়। ঠিক আছে, তাহলে দেখো 5 সমান সমান এই যে দুইটা সংখ্যার বর্গের সমষ্টি, দুইটা সংখ্যা এই যে 1-এর বর্গ এবং 2-এর বর্গ, তার মাঝখানে যোগফল, সুতরাং দুইটি সংখ্যার বর্গের সমষ্টি আকারে প্রকাশ করা হয়েছে 5 সমান সমান এই যে এইটা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। অনুরূপভাবে আমরা দেখো 10কে আমরা এভাবে প্রকাশ করতে পারি যে 10 সমান সমান আমি যদি 1 যোগ 9 লিখি, সেটা সমান সমান কী হয়, 1কে স্কোয়ার করলে একই থাকে, যোগ 3কে স্কোয়ার করলে 9 হয়। ঠিক আছে, তাহলে 10 সমান সমান আমরা পেলাম কি 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। দেখো এইভাবে 13টাকে এভাবে লেখা যায় যে 4 যোগ 9 দিলে আমরা 13 লিখতে পারি। দেখো 13 সমান সমান কি 4 যোগ 9 সমান সমান 13, তাহলে সেটা দেখো 4 মানে 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার মানে 9। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আমি 3টাই করে দিলাম এখানে, এভাবে তোমরা করতে পারবে। এখানে দেখো আরও করা আছে, 50 করা আছে। 50কে 2 রকমভাবে করা যায়। 50কে কীভাবে 2 রকমভাবে করা যায়, যে 50 সমান সমান আমি 1 যোগ 49, এটা সমান সমান তো 50, তো আমি সেটাকে 1কে স্কোয়ার করলে একই থাকে, যোগ 7কে স্কোয়ার করলে 49, তাহলে 50 সমান সমান আমরা 1 স্কোয়ার যোগ 7 স্কোয়ার, দেখো এই যে 1 স্কোয়ার যোগ 7 স্কোয়ার। আবার 50 সমান 25 যোগ 25, তো 25 মানে 5 স্কোয়ার, 25 মানে 5 স্কোয়ার, এভাবেও আমরা করতে পারি। ঠিক আছে, তারপরে দেখো 65 করা আছে, যে 65 সমান আমরা 1 যোগ 64 এই আকারে লিখতে পারি। সেক্ষেত্রে 1কে স্কোয়ার করলে একই থাকে, যোগ দেখো 8কে স্কোয়ার করলে 8 8 64। ঠিক আছে, তাহলে দেখো এই যে 1 এবং 1 স্কোয়ার এবং 8 স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো। আবার 65টাকে আমরা অন্যভাবে করতে পারতাম, কিভাবে, দেখো যে 16 যোগ 49, 16 যোগ 49 65 হয়ে যায়, 8 8 4 4 16 আর 7 7 49। ঠিক আছে, তাহলে আমরা 16 যোগ 49 আকারে লিখতে পারতাম। এই যে 65 সমান সমান যদি আমরা 16 যোগ 49 এভাবে ভাঙতাম, তাহলে হতো 4 4 16 7 7 49। আশা করি তোমরা বুঝতে পারছো। সো এইভাবে তোমাদের যেহেতু কাজ আমি অনেকগুলোই করে দিয়েছি, তোমরা তোমাদের মাথা কাটানোর জন্য দিলাম এই কটা তোমরা করবে। যদি না পারো কমেন্ট করলে ইনশাল্লাহ আমি পরবর্তী এটার এই অধ্যায়ের সলভ ক্লাস করব, সেখানে ইনশাল্লাহ সব কিছুই করে দেব। আশা করি তোমরা চেষ্টা করবে। পরেরটা দেখো কি, যে ম্যাজিক বর্গ গঠন। ম্যাজিক বর্গ কেন বলা হচ্ছে দেখো এখানে বুঝায় দেই। এইখানে তোমরা তাকায় দেখো যে এদিকেও 3টা ঘর আছে, দেখো এদিকে কয়টা ঘর আছে 3টা, আবার এদিকেও ঘর আছে 3টা, তো এটা তাহলে বর্গ, এক মানে দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হলে সেটাকে বর্গ বলা হয়, তাই না? দৈর্ঘ্য এবং প্রস্থ সমান সমান দূরত্ব হলে সেটাকে বলা হয় বর্গ। তাহলে দৈর্ঘ্যের দিকেও 3, প্রস্থের দিকেও 3, তাহলে এটা একটা বর্গ। আর ম্যাজিক কেন বলা হয়েছে দেখো, তুমি এই বর্গটার এই দিকে সবগুলো রোতে তুমি যোগ করো, দেখো 2 9 এবং 4 যোগ করে দেখো হয় কত 15, 7 5 এবং 3 যোগ করে দেখো 15, 6 1 এবং 8 যোগ করে দেখো 15, সবগুলো যোগ করলে 15 হয়। আবার এই দিকে এখন 2 7 এবং 6 যোগ করে দেখো এদিকে হবে 15, 9 5 এবং 1 যোগ করে দেখো এদিকে হবে 15, 4 3 এবং 8 যোগ করে দেখো এদিকে হবে 15। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্যের দিকে এবং প্রস্থের প্রত্যেকটার
প্রত্যেক দিকে যোগ করলে একই সংখ্যা হচ্ছে, সুতরাং এটাকে বলা হয় ম্যাজিক বর্গ সংখ্যা। এটাকে বলা হয় ম্যাজিক বর্গ সংখ্যা। তাহলে এই তিনটা যোগ করে সব জায়গায় আমরা পাইছি কত? 15। তাহলে এই 3-এর ক্ষেত্রে তাহলে এর ম্যাজিক সংখ্যা হবে 15। ঠিক আছে, তাহলে এটা কেমনে গঠন করা যায় সেটা আমি তোমাদের দেখাচ্ছি ইনশাল্লাহ। দেখো, বিভিন্নভাবে এটা করা যায়। তো এখানে যেহেতু করা আছে আমি অন্যভাবে করে দেই। তোমরা সবথেকে সহজ ওয়ে দেখো এভাবে। আচ্ছা, সহজে যাওয়ার দরকার নেই, তোমরা আমি আরও সহজকে বুঝাই যে মাঝখানে দিবে সবসময় 5। মাঝখানে কত দিব? 5। মাঝখানে যদি 5 দেই তাহলে তারপর যে কোনো এক জায়গায় যা কিছু দাও, তুমি মনে করো এখানে যদি 4 দেই তাহলে কী হয়? দেখো 5 আর 4 কত হয়েছে? 9 হয়ে গেছে। 5 আর 4 9 হয়েছে। তাহলে 15 হতে আর কত লাগবে? 5 আর 4 যেহেতু 9 হয়েছে, তার সাথে আর কত যোগ করলে 15 হবে? এখানে 6। দেখো এখানে অবশ্যই 6 দিতে হবে, তাছাড়া এই লাইনে 15 হবে না। ঠিক আছে, এই যে এই লাইনে 15 হলো, প্রত্যেক দিকে কিন্তু 15। তাহলে এখানে যেহেতু 6 দিয়ে ফেলেছি, এখন অন্য যে কোনো জায়গায় যে কোনো একটা দেয়। এখানে যদি আমি 2 দিই তাহলে দেখো এখানে 2 দেওয়ার কারণে 2 আর 5 তাহলে কত হয়ে গেছে? 2 আর 5 7। তাহলে আর এই লাইনে তাহলে কত লাগবে? দেখো 2 আর 5 7 হয়েছে, তাহলে 15 হতে আর কত লাগবে? 8। এখানে অবশ্যই 8ই তখন দিতে হবে। ঠিক আছে, আবার এই লাইন দেখো এখানে 2 আর এখানে 6, 2 আর 6 8 হয়েছে, তাহলে আর কত লাগে? 7। এখানে অবশ্যই 7ই দিতে হবে 15 হতে। ঠিক আছে, এরপর দেখো এখানে 2 আর 4 কত হয়েছে? 6। 6-এর সাথে কত যোগ করলে 15 হবে? 9। তাহলে এখানে অবশ্যই তখন 9ই দিতে হবে, অন্য কোনো কিছু দিতে পারবো না। অনুরূপভাবে এখানে দেখো 4 আর 8 কত? 12। 12 হয়ে গেছে, তাহলে 15 হতে আর কত লাগে? 3 লাগে, তাহলে এখানে 3ই দিতে হবে, অন্য কোনো কিছু দিলে হবে না। অনুরূপভাবে এখানে দেখো 6 আর 8 কত? 14 হয়েছে, তাহলে আর কত লাগে? 1 লাগে, তাহলে এখানে 1। তাহলে এখন দেখো এভাবে আমরা করে ফেললাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এগুলি বুঝাচ্ছে 2 আর 6 হয়ে গেছে, 2 আর 4 6 হয়েছে, তাহলে এখানে অবশ্যই 9 দিতে হবে, তাহলে 15 হবে এভাবে। তারপর এখানে 2 আর 6 যখন হয়েছে, দেখো 2 আর 6 8, তাহলে এখানে অবশ্যই তখন 7 লাগবে। 4 আর 8 তাহলে কত? 12 হয়েছে, তাহলে এখানে অবশ্যই তখন 3 লাগবে। 6 আর 8 কত? 14, তাহলে অবশ্যই এখানে 1 লাগবে। আশা করি এখন তোমরা 3 ক্রমেরটা বুঝতে পারছো। 4 ক্রমেরটা শেখায় দেখো, 4 ক্রমের ম্যাজিক বর্গটা। প্রথমে কি করবে? 1 থেকে শুরু করে 16 পর্যন্ত সব লিখে ফেলতে। দেখো এই যে 1, ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 এরকম 16 পর্যন্ত লিখবে। লেখার পরে মাঝ বরাবর কর্ণ বরাবর দেখো এইগুলো সব, এই কর্ণটা উল্টা করে লিখতে হবে। এই কর্ণটা কি করতে হবে? উল্টা করে লিখতে হবে। তাহলে প্রথমে দেখো মাঝখান থেকে আমরা মাঝখানে গুলো মানে বাদ দিয়ে দিছি এখানে। ঠিক আছে, দেখো পরেরটাতে এটা দেখাইছে, বাদ দিয়ে দিছি। বাদ দেওয়ার পর উল্টা লিখবো, তাহলে কি? এই 16টা চলে যাবে এই 1-এর কাছে, তাহলে 16 এখানে হবে। তারপরে কত ছিল? 11, সেই 11 হবে এখানে। তারপরে ছিল 6, সেই 6 হবে এখানে। ঠিক আছে, তারপরে কত ছিল? দেখো তারপরে এখানে ছিল 1, সেই 1টা উল্টে গেল। অনুরূপভাবে এই যে কর্ণ এটা উল্টায় দাও, তাহলে এই 13টা চলে যাবে উপরে, 13 চলে যাবে এখানে। তারপরে কত ছিল? 10, সেই 10 যাবে এখানে। তারপরে কত ছিল? 7, এই 7 যাবে এখানে। তারপর এখানে ছিল কত? 4, এই 4 যাবে এখানে। ঠিক আছে, তাহলে দেখো হয়ে গেছে। জাস্ট 2টা কর্ণকে উল্টায় দেবা, কর্ণ 2টাকে উল্টায় দেবা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। 4 ক্রমেরটা হয়ে গেছে। আচ্ছা, এরপরে 5 ক্রমেরটা করতে হবে। তো দেখো 5 ক্রমেরটা ইনশাল্লাহ আমি 5 7 9 11 সবগুলো একই রকম, সুতরাং ইনশাল্লাহ আমি পরের সলভ ক্লাসে ইনশাল্লাহ এই 5 ক্রমের 7 ক্রমের 9 ক্রমের জাস্ট একটা প্যাটার্ন বুঝলে সবগুলি পারা যাবে। সুতরাং পরের ক্লাসে আমি এগুলো করে দেবো ইনশাল্লাহ। এরপরে আছে এখানে দেখো, এখানে বলছে যে সংখ্যা নিয়ে খেলা। সংখ্যা নিয়ে খেলা, ঠিক আছে, সংখ্যা নিয়ে খেলা। কীরকম খেলা? প্রথমে বলছে যে 2 অঙ্কের যে কোনো সংখ্যা নাও, 2 অঙ্কের যে কোনো একটা সংখ্যা নাও। তাহলে আচ্ছা, আমি 2 অঙ্কের একটা সংখ্যা নেই, তোমাদের এখানেই নিলাম। মনে করো 2 অঙ্কের যে কোনো একটা সংখ্যা, মনে করো নিলাম 3 5। ঠিক আছে, সংখ্যার অঙ্ক দুইটি স্থান বদল করো। তাহলে স্থান বদল করে এই স্থান বদল করলে কি হবে? 5 3 হবে, এরকম হবে।
প্রাপ্ত নতুন সংখ্যাটির সাথে আগের সংখ্যাটি যোগ করো, এই দুটা যোগ করতে হবে। তাহলে যোগ করো, 5 আর 3 যোগ করলে কত 8, 3 আর 5 যোগ করলে কত হয় 8, যোগ করলাম। যোগফলকে 11 দ্বারা ভাগ করো, তাহলে এটাকে 11 দ্বারা ভাগ করি, তাহলে 8 11 28। তাহলে দেখো ভাগশেষ 0, ভাগশেষ 0, তাহলে ভাগশেষ 0 হবে। ঠিক আছে, ভাগশেষ 0 হয়ে গেল। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। একই রকমভাবে দেখো পরেরটাতেও বলছে যে 2 অঙ্কের যে কোনো একটি অঙ্ক দুইটি স্থান বিনিময় করো, মানে পরিবর্তন করো, যে কোনো একটা সংখ্যা নেওয়া এরকম। তাহলে মনে করো নিলাম 5, আগের মতোই 5 3 নিলাম। দুইটি অঙ্ক নেওয়ার পর স্থান পরিবর্তন করো, তাহলে স্থান পরিবর্তন করলে কত হবে 3 5 হবে। ঠিক আছে, তাহলে এখন বলছে বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করো, অর্থাৎ দুইটা সংখ্যা থেকে, তাহলে বড়টা উপরে আছে নিচে ছোটটাই আছে, এখান থেকে বিয়োগ করো। তাহলে বিয়োগ করলে কত হবে দেখো, যে এটা 13 থেকে 5 বাদ দিলে কত হবে 8, হাতে 1, 4, 5 থেকে 4 বাদ দিলে কত হবে 1, তাহলে কত হলো 18 হলো। তাহলে বিয়োগফলকে 9 দ্বারা ভাগ করতে বলছে, তাহলে এটাকে যদি 9 দ্বারা ভাগ করি তাহলে 9 দুগুণে 18। ঠিক আছে, 9 দুগুণে 18, তাহলে ভাগশেষ 0। ওকে, আশা করি বুঝতে পারছো। একই রকমভাবে পরেও একই রকম কথা বলছে যে 3 অঙ্কের যে কোনো সংখ্যা নাও। ঠিক আছে, 3 অঙ্কের যে কোনো সংখ্যা নাও। তো মনে করো নিলাম কত 4 3 2, যে কোনো একটা সংখ্যা নিলাম। নেওয়ার পর অঙ্কগুলো বিপরীত ক্রমে লেখো, তাহলে 2 3 4 বিপরীত ক্রমে লিখলাম। এবার বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করো, তাহলে এরকম বিয়োগ করো। বিয়োগ করলে কত হবে দেখো, এটা 12 থেকে 4 বাদ দিলে কত হবে 8, হাতে 1, 4, 13 থেকে 4 বাদ দিলে কত হবে 9, হাতে 1, 1 আর 2 3, 3 4 থেকে 3 বাদ দিলে কত 1, তাহলে 198 হলো। ঠিক আছে, বিয়োগ করো, বিয়োগফলকে 99 দ্বারা ভাগ করো। এখন এটাকে যদি 99 দ্বারা ভাগ করি, দেখো 99 দ্বারা ভাগ করলে কি হবে, 99কে 2 দ্বারা গুণ করলে 198 হচ্ছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রেও ভাগশেষ 0 হলো। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। এরকমভাবে আমি তো একটা করে দিলাম, তোমরা যে কোনো সংখ্যা এরকম নেবা, নিয়ে চেষ্টা করলেই হয়ে যাবে। যে কোনো একটা সংখ্যা নেবা, সেটাকে উল্টাবা, উল্টানোর পর বিয়োগ করবা, বিয়োগফলকে 99 দ্বারা ভাগ করবা, দেখবা যে সবসময় ভাগশেষ 0, অর্থাৎ সবগুলোকে নিঃশেষে বিভাজ্য হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো জ্যামিতিক প্যাটার্ন কীরকম, এই যে এইখানে কয়টা সংখ্যা আছে দেখো, রেখাংশ কয়টা, একটা রেখা, দুইটা রেখা, তিনটা রেখা, চারটা রেখা, মোট কয়টা রেখা 4টা, 4 লেখা আছে। ঠিক আছে, তারপরটা দেখো, তাহলে এই যে এখানেও এরকম, তাহলে 1 2 3 4 5 6 7, 7টা। একই রকমভাবে 1 2 3 4 5 6 7 8 9 10, মোট কয়টা 10টা। তাহলে দেখো 4টা, তারপরে কয়টা করে বাড়তেছে, 3টা করে বেড়ে 7টা হয়েছে, 7-এর সাথে 3টা বেড়ে 10টা হয়েছে, 10-এর সাথে 3টা বেড়ে 13টা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এই যে বীজগণিতিক রাশিটা কেমনে নির্ণয় করব, পার্থক্য কত 3, দেখো পার্থক্য কিন্তু 3, তাহলে 3-এর সাথে ক লিখবো, পার্থক্যের সাথে ক লিখতে হয়। এখন 3 লেখার পর প্রথম সংখ্যা যেতে আর কত লাগে, 1 লাগে, 3-এর সাথে কত যোগ করলে 1 হয়, তাহলে 1, এই জন্য যোগ 1। ঠিক আছে, পার্থক্যের সাথে ক, তার সাথে তারপরে ওই পার্থক্যের সাথে প্রথম সংখ্যাতে যেতে যা লাগে সেটা যোগ অথবা বিয়োগ করতে হয়। ঠিক আছে, তাহলে পরেরটা দেখো, এখানে দেখো এই যে 1 2 3 4 5 6, তাহলে 6টা। তারপরটা এরকম করে দেখো যে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, তাহলে এই যে 11। এরপর এরকমভাবে এখানেও 16 আছে। তাহলে পার্থক্য কত, 6-এর সাথে কত যোগ করলে 11 পাবো আমরা, 5টা যোগ করলে কত 5, আবার 11 থেকে 16 তো যেতেও 5 লাগবে, তাহলে পার্থক্য কত 5, এই জন্য 5 ক। এবং 5-এর থেকে পার্থক্য 5-এর সাথে প্রথম কত যোগ করলে, মানে প্রথম সংখ্যাটাতে যাওয়া যাবে, প্রথম সংখ্যা কত 6, তাহলে 5-এর সাথে 1 যোগ করলে 6 পাবো, সুতরাং 5 ক যোগ 1, এটা হচ্ছে বীজগণিতিক রাশি। ওকে, একই রকমভাবে দেখো নিচেরটাতে দেখো, প্রথমে আছে 7টা, তারপরে 12টা, তোমরা গুনলে পাবে, তারপরে 17টা। ঠিক আছে, তো সেক্ষেত্রে 7-এর সাথে কত যোগ করলে 12 হবে, 7-এর সাথে কত যোগ করলে 12 হবে 5, আবার 12-এর সাথে কত যোগ করলে 17 হবে
5, তাহলে পার্থক্য সবসময় 5, এই জন্য বীজগণিত রাশি 5ক। এরপর 5-এর সাথে কত যোগ করলে প্রথম সংখ্যাটি 7 পাবো? 2, এই জন্য 5ক যোগ 2। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। এভাবে আমরা বীজগণিতিক রাশি এটা বের করতে পারলে কি হবে, এখন তোমাকে এই যে প্রথম প্যাটার্ন, দ্বিতীয় প্যাটার্ন, তৃতীয় প্যাটার্ন, এখন যদি বলে তারপরেরটা কত হবে, কত তারপরেরটা, তাহলে এই যে এইখানে 70-এর পরে আরও 5 যোগ করে কত? 22, তারপরেরটা হবে 22। এখন যদি বলে যে এর 10তমটা কত হবে, কত? 10তমটা, তাহলে এরকম যোগ না করে এই ক এর মান 10 বসালে হয়ে যাবে। যেমন এখানে ছিল 5ক যোগ 2 সমান সমান দেখো 5 গুণ ক এর পরিবর্তে 10 যোগ 2, তাহলে কত হয়? সমান সমান 5 10 50 আর 2 52, তাহলে 52 পাবো কত? 10তমটাতে 52 পাবো। যদি বলে 100তমে কত হবে, কত? 100তমে, তাহলে 5 গুণ 100 যোগ 2, ঠিক আছে? তাহলে 5 গুণ 100 500 যোগ 2, তাহলে কত হবে? 502। 100তমটাতে গিয়ে 502টা রেখে পাবো। ওকে, এরকমভাবে আমরা বীজগণিতিক রাশি বের করা থাকলে খুব সহজে পরবর্তী সব অঙ্কগুলো আমরা করতে পারি। এইখানে এইগুলোই দেখা, 100তমটা কত হয় এটা দেখানো আছে, দেখো। আশা করি এটা সহজ। তোমরা বীজগণিতিক রাশি জানা থাকলে যে বীজগণিতিক রাশি এটা যদি দেখো, তাহলে প্রথম পদ ক এর জায়গায় 1 বসাও, 1 গুণ 2, তাহলে 2 যোগ 1 কত? 3, এই যে প্রথম পদ। দ্বিতীয় পদ, তাহলে ক এর জায়গায় 2 বসাও, 2 গুণ 2 4, তার সাথে 1 যোগ করলে কত? 5, এই। তারপরে এরকম করে করে বের করছে, এখানে যদি এরকম বের করি 3ক, তার 3 গুণ ক এর মান 1 প্রথমে, এই যে প্রথম যখন তখন ক এর মান 1, দ্বিতীয়র ক্ষেত্রে ক এর মান 2, তৃতীয়র ক্ষেত্রে ক এর মান 3, এরকম। দশম মানে ক এর মান 10, 100তম মানে ক এর মান 100, ঠিক আছে? তাহলে এই বীজগণিতিক রাশিগুলোতে ক এর মান বসালে আমরা এখানে এগুলো পেয়ে যাব। আমি লাস্টে একটা দেখাই, দেখো এইটা 4ক মনে করো, তাহলে 100তম যখন, তাহলে ক এর মান যদি 100 বসায়, তাহলে 4 গুণ 100 কত? 400 যোগ 3, 403, তাহলে দেখো 403, ঠিক আছে? আশা করি এগুলো তোমরা বুঝতে পারছো। আর যদি 10-এর ক্ষেত্রে কি হতো? 10তম মানে ক এর মান যদি 4 4 10 40 যোগ 3 43, এই হচ্ছে তখন 43, ঠিক আছে? আশা করি তোমরা এখানে পারবে। এখানে আমি মাঝখানে যদি আমি একটা বলি যে 7তম, তাহলে কি হবে? দেখো ক এর পরিবর্তে 7 7 2 14 আর 1, তাহলে কত হয়? 15, এখানে বসবে 15। এইখানে যদি বসাই তাহলে 3 3 7 21, 21 যোগ 1 কত? 22, তাহলে এখানে বসবে 22। এইখানে ক স্কোয়ার, তাহলে কত হয়? 7 7 49, 49 থেকে 1 বাদ দিলে হবে কত? 48, তাহলে হবে 48। অনুরূপভাবে এখানে 7 4 7 8 8 3 31, 31 হবে। দেখছো, এভাবে আমরা সবগুলোই করতে পারবো। আশা করি বুঝতে পারছো। তারপরটা দেখো উদাহরণ 4, এখানে একটা সৃজনশীল অঙ্ক তোমাদের দেওয়া আছে, যে একটা প্যাটার্ন দেওয়া আছে, যে উপরে জ্যামিতিক চিত্রগুলো একটি প্যাটার্ন তৈরি করছে যার সমান দৈর্ঘ্যে কাঠি দিয়ে তৈরি। প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করে কাঠির সংখ্যা নির্ণয় করো, ঠিক আছে? দেখো যে এই যে প্রথমে একটা ছিল, তারপর 2টা 3টা, এরপরে 4টা, তাহলে এই যে 4টা তোমাদের দেখো একই রকমভাবে যেহেতু এখানে করা আছে, আমি এই জন্য এটা দেখাচ্ছি তোমাদের জন্য সহজ হয়ে যাবে, ঠিক আছে? দেখো 4টা করা আছে, তাহলে কাঠির সংখ্যা কীভাবে বের করা যায়? উপরে থেকে আমি দেখে আসি। দেখো এখানে গুণে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা আর মাঝখানে একটা 6টা, তাহলে মোট কয়টা আছে এখানে? 6টা। তাহলে প্রথমেটাতে 6টা আছে, তাহলে এখানেও এরকম, তাহলে প্রথমটাতে 6টা, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 7টা 8টা, মাঝখানে 9টা 10টা 11টা, তারপরটাতে তাহলে আছে 11টা। তাহলে কয়টা বৃদ্ধি পাইছে? 6-এর সাথে কত যোগ করলে 11 হয়? 5টা বৃদ্ধি পাইছে, 5টা। অনুরূপভাবে তার মানে 11-এর সাথে তুমি সহজে 11-এর সাথে 5 যোগ করলে 16, তাহলে এখানে দেখবা 16টাই আছে, ঠিক আছে? তাহলে তারপরটাতে কত থাকবে? আরও 5 যোগ করো, তাহলে কত হবে? 16 আর 5-এ 21, তারপরটাতে আসলে 21টাই হবে। অঙ্কটাতে করাই আছে। এখন দেখো, তাহলে প্রথম চিত্রে কাঠির সংখ্যা 6 আমরা বের করলাম, তারপরের চিত্রে কাঠির সংখ্যা কত? 11টা, তারপরের চিত্রের কাঠির সংখ্যা কত? 16টা, এখানে দেয়া আছে, ঠিক আছে? তাহলে তারপরটা 5 5 করে যেহেতু বৃদ্ধি পাইছে, চতুর্থ চিত্রের কাঠির সংখ্যা হবে তাহলে 16 আর 5 21টা। কেমনে হবে? এই যে 16 যোগ 5 দিলেই হতো, 16 আর 5-এ 21টা হবে। তাহলে আমরা পরেরটা বের করতে পারি। যদি বীজগণিতিক রাশিটা আমরা বের করতে চাই, ওই যে পার্থক্য কত? পার্থক্য ছিল, দেখো এখান থেকে যদি দেখি, পার্থক্য প্রতি ক্ষেত্রে 5, তাহলে 5 তার সাথে ক
যোগ দেখো 5-এর সাথে কত যোগ করলে প্রথম সংখ্যা 6 পাবো, 1 যোগ করলে, তাহলে 1, তাহলে এটা হবে বীজগণিতিক রাশি 5 ক যোগ 1, 5 ক যোগ 1। দেখো এখানে বীজগণিতিক রাশি 5 ক যোগ 1। আশা করি বুঝতে পারছো। তারপরে কোশ্চেনটা ছিল দেখো খতে যে প্যাটার্নটির কোন বীজগণিতিক রাশিকে সমর্থন করা যুক্তি সহ উপস্থাপন করো। কোন বীজগণিতীয় রাশিতে? আমরা অলরেডি বীজগণিতিক রাশি করে ফেলছি 5 ক যোগ 1, ঠিক আছে, 5 ক যোগ 1 আমরা এটা খটা করে ফেলছি। তারপরে গতে দেখো কি কোশ্চেন ছিল, প্যাটার্নটির প্রথম 50টি চিত্র তৈরি করতে, 50টি চিত্র করতে মোট কতটি কাঠি দরকার তা নির্ণয় করো। সেক্ষেত্রে দেখো আমাদের সূত্রটা তোমাদের মনে আছে কি, যে সূত্র ছিল এটা, দেখো যে সমষ্টির সূত্র প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ভাগ 2, এইটা হলো সূত্র। তাহলে প্রথম সংখ্যায় আমাদের যে 6টা কাঠি লাগছে এটা আমরা জানি, যোগ এখন 50তম চিত্রটিতে কয়টা লাগে সেটা জানলে আমরা এখানে বসা দিলে হয়ে যাবে। পদ সংখ্যা তো 50, এটা আমরা জানি, 50টা যেহেতু চিত্র, তাহলে শেষ 50তম চিত্রে কয়টা কাঠি লাগে এটা জানলে আমাদের হয়ে যাবে। তাহলে আমরা 50তমটাতে কতটা কাঠি লাগে, আমাদের বীজগণিতিক রাশি দেখো আছে কত, 5 ক যোগ 1, তাহলে ক এর পরিবর্তে যদি 50 বসাই তাহলে 50তম প্যাটার্ন তৈরি করতে প্রয়োজনীয় কাঠি হবে, ক এর পরিবর্তে 50 বসাবো, তাহলে 5 গুণ 50 যোগ 1, তাহলে 5 50 কত, 250 যোগ 1, তাহলে কত হয় 251। তাহলে 50তম প্যাটার্নে লাগে 251টা কাঠি, ঠিক আছে। তাহলে আমরা এখন সূত্র ফেলে আমরা করতে পারবো। এই যেখানে দেখো যে প্রথম সংখ্যা কত ছিল 6, এই হলো প্রথম সংখ্যা 6 যোগ শেষ সংখ্যা কত 251, ঠিক আছে, ভাগ 2 ভাগ 2, আর পদ সংখ্যা মোট কয়টা 50 দিয়ে দিলাম, তাহলে আমাদের হয়ে গেল। দেখো এই যে 2 দিয়ে প্রথমে 6কে কাটাকাটি করবা 3, এরপর 3 দিয়ে 251কে গুণ করলে হবে, বা অথবা এরা কি করছে 2 দিয়ে 50কে কাটছে কত 25, তারপরে এটা যোগ করে দিয়েছে। তো যে কোনোভাবে তোমরা এই ক্যালকুলেটর দিয়ে তোমরা এই যোগ মানে গুণটা করতে পারবে, ঠিক আছে। তাহলে 6425টি কাঠি লাগবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা এই অনুশীলনের আগ পর্যন্ত যা ছিল ইনশাল্লাহ সবগুলি করে ফেললাম। এখন অনুশীলনীতে যদি যাই, প্রথমে আছে এমসিকিউ বহু নির্বাচনী প্রশ্ন, এগুলো সহজ, আমি আগে অঙ্কগুলো একটু দেখাই দিই, তারপরে আমি এগুলো করে দিচ্ছি। দেখো অঙ্ক আছে 9 নম্বর থেকে। 9 নম্বরে বলছে দেখো যে তালিকার পাশাপাশি 2টি পদের পার্থক্য বের করো, ঠিক আছে, পার্থক্য বের করতে হবে, তারপরে পরবর্তী 2টা সংখ্যা বের করতে হবে। আমি যদি এখানেই করে দিই, দেখো এখানে আছে কত 7, 12, তারপরে 17, তারপরে 22, তাহলে পার্থক্য এখানে লিখবে পার্থক্য, তাহলে 7 থেকে 12 পর্যন্ত যেতে কত লাগতেছে 5, অথবা 12 থেকে 7 বিয়োগ করলে 5 পাচ্ছি। অনুভাবে 17 থেকে 12 বিয়োগ করলে 5, তারপর 22 থেকে 17 বিয়োগ করলে 5, প্রতি ক্ষেত্রে পার্থক্য 5, তাহলে পার্থক্য বের করা হলো। তার মানে সুতরাং পরবর্তী সংখ্যা 2টা কী হবে দেখো, এই যে 7-এর সাথে 5 যোগ করলে 12 হয়েছে, 12-এর সাথে 5 যোগ করলে 17 হয়েছে, 17-এর সাথে 5 যোগ করলে 22 হয়েছে, 22-এর সাথে 7 যোগ করলে 27 হয়েছে, 27-এর সাথে 5 যোগ করো তাহলে কত হবে 33, পরেরটা হবে 33, 33-এর সাথে 5 যোগ করলে হবে কত 38, তাহলে পরেরটা হয়ে যাবে 38। আমরা এভাবে বের করতে পারি, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। একই রকমভাবে পরেরটা কিন্তু পার্থক্য দেখো, 17 থেকে 6 বাদ দাও তাহলে কত হবে 11, কত পার্থক্য তাহলে কত হলো 11। 28 থেকে 17 বাদ দাও, 28 থেকে 17 বাদ দিলে দেখো কত থাকে 11, তাহলে 11 পেলাম। তার মানে আমরা 6-এর সাথে 11 যোগ করলে 17 পাচ্ছি, 17-এর সাথে 11 যোগ করলে 28 পাচ্ছি। এরপরে এই দেখো প্রত্যেক জায়গায় পার্থক্য কিন্তু 11, ঠিক আছে 11। তার মানে পরবর্তীটা কি হবে 50-এর সাথে 11 যোগ করলে কত হবে 61, 61-এর সাথে 11 যোগ করলে কত হবে 72, পরবর্তীটা তাহলে কত হবে 72, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। পার্থক্যগুলো খালি মানে বিয়োগ করলে পাবা, এবং পরবর্তী সংখ্যাটা পার্থক্যটা যোগ করে দিলেই পরবর্তী সংখ্যাটা পাওয়া যায়। ওকে, আশা করি বুঝতে পারছো। 10 নম্বরটাতে দেখো যে নিচের সংখ্যাগুলোর প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি, অবশ্যই মিল রয়েছে। কি কি দেখো, প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। এখন দেখো
ওই যে ফিবোনাক্কি সংখ্যাগুলো আমি আগেই কিন্তু এটা করে দিয়েছি, দেখো 1 আর 1 যোগ করলে কত হয় 2, সেটা আছে দেখো এখানে। 1 আর 2 যোগ করলে হয় কত 3, পরবর্তী সংখ্যা 3। দেখো 2 আর 3 যোগ করলে হয় 5, পরবর্তী সংখ্যা 5। 3 আর 5 যোগ করলে হয় 8, পরবর্তী সংখ্যা 8। 5 আর 8 যোগ করলে হয় 13, পরবর্তী সংখ্যা 13। তাহলে 8 আর 13 যোগ করো, কত হয়? 8 আর 13 যোগ করলে 21, পরবর্তী সংখ্যা হবে 21। ঠিক আছে, তারপরে এই 13 আর 21 যোগ করলে কত হবে? 34, পরবর্তীটা তাহলে হবে 34। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এভাবে তোমরা পরবর্তী, যদিও বলছে পরবর্তী সংখ্যা একটা সংখ্যা নির্ণয় করতে, আমি 2টা করে দিলাম। একই রকমভাবে এইখানে তাহলে কি করা যায় দেখো, এখানে আছে 4, তারপরটাও 4, এরপরটা 5, 6, 8, 11। তাহলে পার্থক্য কত হয় দেখো, 4-এর সাথে 4-এর পার্থক্য কত? 0। 4-এর সাথে 5 এর পার্থক্য কত? 1। 5-এর সাথে 6 তার পার্থক্য কত? 1। তারপরে 6-এর সাথে 8 তার পার্থক্য কত? 2। তারপর 8-এর সাথে 11 তার পার্থক্য কত? 3। এখন খেয়াল করো, পার্থক্যগুলোর পরে পার্থক্য বের করার পর কিন্তু দেখো ফিবোনাক্কি সংখ্যা হয়েছে যে 0 আর 1 যোগ করলে হয় কত? 1, সেটা পরবর্তীতে আছে 1। 1 আর 1 যোগ করলে হয় 2, সেটা আছে পরবর্তীতে 2। 1 আর 2 যোগ করলে হয় 3, সেটা আছে পরবর্তীতে 3। তাহলে 2 আর 3 যোগ করলে হয় কত? 5। তাহলে পরবর্তী পার্থক্য হবে 5। পার্থক্য কত হবে? 5। তাহলে 11-এর সাথে 5 যোগ করলে কত হবে? 16। পরবর্তী সংখ্যা হবে তাহলে 16। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। প্রথমে পার্থক্যগুলো বের করবা, পার্থক্য বের করার পর এই পার্থক্যগুলো দেখো যে প্রথম দুইটা যোগ করলে পরবর্তীটা পাচ্ছি। এভাবে তাহলে যেহেতু পরবর্তী পার্থক্য হচ্ছে 5, তাহলে 5 যোগ করলে আমরা 11-এর সাথে 5 যোগ করলে পেলাম 16। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। দেখো এখানে আর 3টা অঙ্ক আছে, 11, 12, 13। সো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে এই 3টা অঙ্ক প্লাস এমসিকিউ এগুলো করে দেব, এবং 11, 5, 7, 9, 11 এগুলোর যে প্যাটার্ন, এই প্যাটার্নগুলো ইনশাল্লাহ বের করা শেখাই দেব। সো আজকে ক্লাসটা এই পর্যন্তই। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো। যদি কোথাও না বোঝো তাহলে অবশ্যই কমেন্ট করে সেটা জানিয়ে দেবে। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে সেগুলো নিয়ে আরও ডিসকাস করব। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটা তোমরা যদি এখনও কেউ সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এবং আমি তোমাদেরকে বলবো, শুধু আমার চ্যানেল না, তোমরা যে কোনো শিক্ষামূলক চ্যানেলে যখনই ভিডিও দেখবে ইনশাল্লাহ সেই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে। কারণ দেখো, সাবস্ক্রাইব করতে তো তোমাদের আসলে টাকা পয়সা কিছুই লাগবে না। তোমাদের মন মানসিকতা যদি ভালো হয়, মনটা যদি একটু বড় হয়, তাহলে একটা ক্লিক করলেই সাবস্ক্রাইব করতে পারবে। তাহলে টিচারগুলো আসলে অনুপ্রাণিত হবে। এবং অন্যান্য কন্টেন্ট থেকে তোমরা নিজেরা স্টুডেন্ট হয়ে যদি শিক্ষাকে যদি তোমরা গুরুত্ব না দাও, তাহলে কে এই শিক্ষাকে গুরুত্ব দেবে? ঠিক আছে, আশা করি শিক্ষাকে ভালোবাসবে, শিক্ষার জন্য তোমরাও কাজ করবে পরবর্তীতে। সকলকে ধন্যবাদ।